আচ্ছা, সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের এইচএসসি পরীক্ষা ইতিমধ্যে চলমান। আর এই চলমান এইচএসসি পরীক্ষার মধ্য দিয়েই আমরা তোমাদের জন্য এই রেকর্ডেড ভিডিওটি তৈরি করছি। এই ভিডিওটিতে আমরা প্রায় 2 ঘন্টা সময় ধরে কথা বলবো চ্যাপ্টার 5 নিয়ে, অর্থাৎ পঞ্চম অধ্যায়টি নিয়ে। এই ভিডিওতে আমরা একটু কথা বলার চেষ্টা করব। পঞ্চম অধ্যায়ের আমরা সবাই মোটামুটি ভাবে জানি 2টা ভাগ রয়েছে। প্রথম ভাগে আলোচনা করা হচ্ছে পুরো প্রোগ্রামিং ব্যাপারটা বিস্তারিত নিয়ে, এবং তারপর সেখানে হচ্ছে ফ্লো চার্ট, এই ব্যাপারটা নিয়ে আলাপ আলোচনা করা হয়। এরপর 5.2 বা পঞ্চম অধ্যায়ের দ্বিতীয় যে ভাগটা রয়েছে সেখানে আলাপ আলোচনা করা হয় সি প্রোগ্রামিং এ। তোমরা সবাই হয়তো একটা ক্লাসে, আমরা এর আগে সি প্রোগ্রামিং এর উপরে একটা ফ্রি ক্লাস নিয়েছিলাম। খুবই সংক্ষিপ্ত, খুবই অল্প সময়ে আমাদেরকে সেই ক্লাসটি নিতে হয়েছিল। সেখানে আমরা সি প্রোগ্রামিং কিভাবে হচ্ছে প্রথম আসলো, ঠিক আছে, পরবর্তীতে সি প্রোগ্রামিং এর যে ডেটা টাইপ রয়েছে সে ডেটা টাইপ সম্পর্কে আমরা আলাপ করেছি। এরপর ডেটা টাইপ আলোচনা করার পর একটা সি প্রোগ্রামিং এর বিভিন্ন সেকশন থাকে, আমরা তোমাদেরকে বিভিন্ন সেকশন দেখানোর চেষ্টা করেছি। আজকের ক্লাসে আমরা সি প্রোগ্রামিং এর অন্যান্য বিষয়বস্তুগুলা একটু দেখার চেষ্টা করব। এই ক্ষেত্রে আগে থেকেই পরিষ্কার করে কিছু কথাবার্তা বলে রাখা ভালো। তোমরা, আমি জানি তোমাদের সামনে 7 তারিখে একটা পরীক্ষা রয়েছে। যখন তোমাদের এই রেকর্ডেড ভিডিওটা তোমাদেরকে দেওয়া হবে, তোমরা চেষ্টা করবে সবাই ভাই 7 তারিখের এই পরীক্ষাটা দিয়ে আসার পর যে একটু ফ্রি টাইমে এই ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখার জন্য। আমার বিশ্বাস তোমরা যদি 2 ঘন্টা এই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো, তাহলে আমাদের এই গ্রুপে অসংখ্য শিক্ষার্থী আছে যারা একদম মনে প্রাণে স্থির করে বসে আছে যে ভাই 5.2 থেকে আমি কোনো প্রশ্ন আনসার করবো না। অসংখ্য শিক্ষার্থী এরকম আছো যারা একদম ধরে বসে আছো যে 5.2 থেকে কিচ্ছু লিখবো না। কিন্তু ভাই একটা বার তুমি একটু ভাবার চেষ্টা করো, কিছু জিনিস তোমার একদম হাতের কাছে। তুমি বলতে পারো ভাই কোনটা আবার আমার হাতের কাছে? ভাই দেখো, তুমি খুব সহজেই, তোমার যদি একটা ফ্লো চার্ট আসে, তোমার একটা ফ্লো চার্ট আসলো, ঠিক আছে, সি প্রোগ্রামিং এর, তুমি সেটা কিন্তু পারো, তুমি সেটা সহজে আনসার করতে পারবা। এরপর আমরা জানি যে প্রোগ্রামিং এর কম্পিউটারের বিভিন্ন প্রজন্ম আছে, সেগুলো তুমি আনসার করতে পারবে। এখন এই প্রশ্নগুলো মনে করো হচ্ছে গতে আর ঘতে দিবে, আর কতে আর ঘতে এই সি প্রোগ্রামিং থেকে ছোট্ট ছোট্ট কিছু প্রশ্ন করবে। তাহলে তুমি কি এই প্রশ্নগুলো ভাই ছেড়ে দিবা? একদম সহজ প্রশ্ন, এই প্রশ্নগুলো তো তোমার ছাড়ার দরকার নেই প্রথমত। দ্বিতীয়ত, আমাদের অনেকগুলো ভাই এমসিকিউ সলভ করতে হবে। আমরা মোটামুটি ভাবে সবাই একটা ব্যাপার বুঝতে পারি, আমাদের চ্যাপ্টার আছে 5টা, এমসিকিউ আসবে আমাদের 25টা। তো ভাই আমি বুঝতেই পারতেছি আমাদের অন্তত পক্ষে 5টা এমসিকিউ আসবে এই সি প্রোগ্রামিং চ্যাপ্টারটা থেকে। অন্তত পক্ষে 5টা এমসিকিউ থাকবে, এবং সত্যিকারের কথাটা হচ্ছে 5টা এমসিকিউ আসলে থাকে না, এমসিকিউ বেড়ে এই চ্যাপ্টারটা থেকে 7টাতে রূপ নেই। সাধারণত 7টা আসে, এবং এই 7টার মধ্যে এই পঞ্চম অধ্যায়ের দ্বিতীয় পার্টে মিনিমাম 3 থেকে 4টা এমসিকিউ হয় তোমাকে সলভ করতে হবে। তবে খুব সহজ কথাবার্তা, ক্লিয়ার একটা কনসেপ্ট ধারণা তোমার থাকতে হবে, এবং সহজ সহজ কিছু প্রোগ্রামিং পারার যোগ্যতাও তোমার অর্জন করতে হবে। আর ঠিক এই কারণেই এই ভিডিওটা তোমার দেখা উচিত। এই ভিডিওতে আমরা একদম কঠিন, অনেক জ্ঞান গর্ভ যে কিছু কথাবার্তা বলবো, একদমই তা না। আমরা এই ভিডিওতে যে কাজটা করেছি, আমাদের বাজারে আইসিটির অনেকগুলো প্রচলিত বই আছে। আইসিটির বোর্ড বইটা আছে, আইসিটির মুজিবুর রহমান স্যারের বইটা আছে, আইসিটির মাহবুবুর রহমান স্যারের বই আছে, অক্ষরপত্র পাবলিকেশনস থেকে প্রকাশিত বই আছে, অনেকগুলো বই আছে। তার মধ্যে আমাদের সবচেয়ে ভালো যে বইটা মনে হয়েছে, আমি নিজের অপিনিয়ন এখানে দিচ্ছি, মাহবুবুর রহমান স্যারের বইটা আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে। একদম সহজ কথাবার্তা। এই মাহবুবুর রহমান স্যারের বই থেকে আমি প্রতিটা গুরুত্বপূর্ণ টপিকের সুন্দর করে ছবি তুলে স্লাইডগুলো তৈরি করেছি। এখন তোমাদের কাজটা কি হবে? তোমাদের কাজটা হবে এই স্লাইডের গুরুত্বপূর্ণ লাইনগুলো আমি তোমাদেরকে দাগিয়ে দেবো, গুরুত্বপূর্ণ লাইনগুলো দাগিয়ে দেবো। তোমার কাছে যদি ভাই বইটা থাকে, তুমি ভিডিওটা দেখার সময় বইটাতে একটু দাগায় নিবা। যদি বই না থাকে, মাহবুবুর রহমান স্যারের বই নাই থাকতে পারে, মুজিবুর রহমান স্যারের বই, অন্য কোনো পাবলিকেশনসের বই তোমার কাছে থাকতে পারে, সেক্ষেত্রে তুমি হচ্ছে দাগানো লাইনগুলো একটা দুইটা বার ভালো করে পড়বে, এবং আমি তোমাদেরকে ব্যাখ্যা করে বুঝিয়ে বলবো, একটু ব্যাখ্যাটা মনোযোগ দিয়ে শুনবে।
2 ঘন্টা যদি তুমি ব্যাখ্যাগুলো মনোযোগ দিয়ে শোনো এবং একই সাথে যদি দাগানো লাইনগুলো কয়েকবার করে একটু মেমোরাইজ করে করে পড়ো, তাহলে ভাই তুমি 5.2 থেকে এই এমসিকিউ গুলা একটু সহজ ধরনের যদি হচ্ছে সিকিউ আসে সেগুলোও আনসার করতে পারবে। একবারও না পড়া থাকলেও তারপর আমি নিশ্চয়তা দিচ্ছি তোমরা আনসার করতে পারবে। তাহলে আর কথা না বাড়াই, এবার মূল আলোচনাটা শুরু করি। প্রথমেই আমরা যেই ব্যাপারটা নিয়ে আলাপ করতে চাচ্ছি সি প্রোগ্রামিং এর, সেটা হচ্ছে চলক বা ভ্যারিয়েবল। চলক বা ভ্যারিয়েবল আমরা গণিতে এই ব্যাপারটা পড়ে এসেছি। চলক বা ভ্যারিয়েবল গণিতে আমাদেরকে বলা হতো যার মানটা চলমান, যার মানটা চলমান সেটাই হচ্ছে চলক, অর্থাৎ যার মান চলতে পারে, ভিন্ন ভিন্ন মান আসতে পারে, সেটাই হচ্ছে চলক। ইংরেজিতে এটাকে বলা হয় ভ্যারিয়েবল। ভ্যারিয়েবল শব্দটা আসছে ভ্যারি থেকে, অর্থাৎ যার মানটা পরিবর্তন হয়, ভ্যারি করে, সেটাই হচ্ছে আমাদের চলক বা ভ্যারিয়েবল। এখন খেয়াল করে দেখো, তোমাকে আমি সাপোজ লিখতে বললাম যে ভাই আমি হচ্ছে আপনাকে একটা সংখ্যা দেব, আমি একটা সংখ্যা দেব, সেটা যে কোনো একটা সংখ্যা হতে পারে। এখন আপনি আমাকে এই সংখ্যাটা দেওয়ার পর এই সংখ্যাটা কি মৌলিক নাকি হচ্ছে সংখ্যাটা যৌগিক, মানে হচ্ছে মৌলিক না, এইটা একটু বলে দেবেন, এটা একটু বলে দেবেন, এমন একটা প্রোগ্রাম তৈরি করো। তাহলে খেয়াল করে দেখো ভাই, তোমাকে যে এই যে প্রোগ্রামটা আমি তৈরি করতে বললাম, এখানে এই যে সংখ্যাটা দেবে একটা লোক, প্রোগ্রামের ভিতরে তুমি প্রোগ্রামটা তৈরি করেছো, সি প্রোগ্রাম দ্বারা একটা প্রোগ্রাম তৈরি করেছো, যে কোনো মানুষ এটা ব্যবহার করার সময় যে কোনো একটা সংখ্যা ইনপুট দিবে। কি বলছি খেয়াল করো, যে কোনো একটা সংখ্যা, যে কোনো একটা সংখ্যা ইনপুট দিবে। এই যে কোনো একটা সংখ্যা ইনপুট দিচ্ছে, সংখ্যাটা যে কোনো হতে পারে, সংখ্যার মানটা ভ্যারি করছে, তাহলে ওটাই হচ্ছে একটা চলক, ওটাই হচ্ছে একটা চলক। তাহলে খেয়াল করে দেখো, সে কি ইনপুট দিচ্ছে ভাই, সংখ্যা ইনপুট দিচ্ছে ভাই, ভালো কথা। তাহলে এই সংখ্যাটাকে আমরা কি বলতে পারি, সংখ্যাকে আমরা বলতে পারি ইন্টিজার। ইন্টিজার ইন্টিজার মানে হচ্ছে পূর্ণ সংখ্যা, তাহলে সে পূর্ণ সংখ্যা ইনপুট দিচ্ছে, সেটার ডেটা টাইপ হচ্ছে ইন্টিজার। এরপর এই ইন্টিজারের পর, ইন্টিজার হচ্ছে তার ডেটা টাইপ, আমি লিখে দিলাম এ, আমি লিখলাম এ। এখন এটা কেন লিখলেন, এ কেন লিখলেন? আপনার তো ভাই এ কি সে দিবে নাকি, এ কি কোনো সংখ্যা নাকি ভাই? সে দিবে 10, সে দিবে 8, সে দিবে 9, সে দিবে 7, সে দিবে 3, সে দিবে 2, তার মাথায় যেটা আসে সে ওটা দিবে। আপনি এ কেন দিচ্ছেন ভাই? এটাই হচ্ছে আমার চলক, এটাই হচ্ছে আমার চলক বা ভেরিয়েবল। ফার্স্ট হচ্ছে ডেটা টাইপটা দিলাম, তারপর হচ্ছে এই এটা দিলাম, এটাই হচ্ছে চলক। এই চলকটা বা এই ভেরিয়েবলটা আপনি কেন দিয়েছেন? আমি এটা দিয়েছি আমার যে মেমোরি স্পেসটা আছে সেখানে একটা জায়গা তৈরি করার জন্য। এখন এই জায়গাটাতে যে কোনো একটা মানুষ যে কোনো একটা সংখ্যা ইনপুট দিতে পারে। এই যে কোনো সংখ্যা ইনপুট দিচ্ছে, দ্যাটস ওয়াই এইটা এখানে আমার চলক বা ভ্যারিয়েবল। এর পরবর্তীতে ওই ইনপুটটা দেওয়ার পর সেটা কি আমাদের মৌলিক নাকি মৌলিক না, সেটা আমি যাচাই করে দেখব। এর পরবর্তীতে সাপোজ কেউ একজন তোমাকে আরেকটা প্রোগ্রাম লিখতে বললো, সংখ্যা দিবে, সেটা কি জোড় নাকি বিজোড়? একটা সংখ্যা দেবে ভাই, সংখ্যাটা জোড় না বিজোড়, তোমাকে সেটা বলতে হবে। খুব সহজ কথা, এই যে সংখ্যাটা দিচ্ছেন এটাই হচ্ছে ভাই চলক, একদম সহজ। এরপর কেউ একজন আমাকে 2টা সংখ্যা দিবে, কয়টা ভাই? 2টা। এখন এই 2টা সংখ্যা দেওয়ার পর, 2টা সংখ্যা দেওয়ার পর আমাকে বললো এদের গড় বের করতে হবে, এদের গড় বের করার একটা সি প্রোগ্রাম তৈরি করতে হবে। সহজ কথা, যে কোনো একজন ব্যবহারকারী, মানে আমি হচ্ছে প্রোগ্রাম তৈরিকারক বা প্রোগ্রামার, আমি প্রোগ্রাম তৈরি করছি, তারপর সে প্রোগ্রামটা কাউকে ব্যবহার করতে দিব। সহজ কথা, আমি প্রোগ্রাম তৈরি করছি, কাউকে ব্যবহার করতে দিব। কি প্রোগ্রাম তৈরি করছেন? আমি এমন একটা প্রোগ্রাম তৈরি করছি যেন কোনো একজন ব্যবহারকারী, সাপোজ যে ব্যবহার করবে, সে 2টা সংখ্যা যদি এখানে ইনপুট করায়, 2টা সংখ্যা যদি প্রবেশ করায়, তাদের গড় বের করে আমি দিব, তাদের গড় বের করে দিব। এই যে 2টা সংখ্যা প্রবেশ করায়, কোন 2টা সংখ্যা প্রবেশ করাবে আমি কি জানি? আমি জানি না। কেউ একজন প্রবেশ করতে পারে 7, 9, কেউ একজন প্রবেশ করতে পারে 8, 11, কেউ একজন প্রবেশ করতে পারে 12, 13, তার মাথায় যেটা আসবে সেটা প্রবেশ করাবে। সংখ্যা কয়টা? 2টা। তাহলে চলক কয়টা? চলক খুব স্বাভাবিকভাবে এইখানে হচ্ছে এ বি, আমার 2টা চলক নিতে হবে, আমার 2টা চলক নিতে হবে। এর পরবর্তীতে সাপোজ এখানে আমি একই সাথে এ বি নিলাম। এখন তোমার মাথায় আসতে পারে, আচ্ছা ভাই গড় বের করার জন্য আগে
আগে এদের যোগফলটা লাগবে না, কারণ আপনি তো ফার্স্টে যোগ করবেন, তারপর 2 দিয়ে ভাগ করবেন, যোগ করবেন, তারপর 2 দিয়ে ভাগ করবেন। এই যে যোগফলটা, আপনি কি যোগফলটা জানেন? সে যদি 7 আর 10 প্রবেশ করায় তাহলে যোগফল হবে 17, সে যদি 8 আর 11 প্রবেশ করে যোগফল হবে 19। আপনি তো যোগফলই জানেন না, এটা যোগফলের মানও পরিবর্তনশীল। তাহলে এখানে আমার আরেকটা ভ্যারিয়েবল নিতে হবে, সেটা হচ্ছে সাম, সেটা হচ্ছে সাম। এগুলো সবগুলোই হবে পূর্ণ সংখ্যা, তাই এদের ডেটা টাইপ হচ্ছে ইন্টিজার, এদের ডেটা টাইপ হচ্ছে ইন্টিজার। এখন আপনার মাথায় প্রশ্ন খেলতে পারে, আচ্ছা ভাই আপনি যে ভেরিয়েবল জিনিসটা দেখাচ্ছেন এ বি সাম, এগুলো সব কি ইন্টিজার হয়? সব কি হয় আমাদের সংখ্যাতেই হতে হয়? অন্য কিছু হতে পারে না? অন্য কিছু হতে পারে না? অবশ্যই পারে, অবশ্যই পারে। এই কারণে অন্য কি কি হতে পারে সেটার ভিত্তিতে আমার সি ল্যাঙ্গুয়েজে ভ্যারিয়েবল হচ্ছে 3 প্রকার। আমার সি ল্যাঙ্গুয়েজে সি প্রোগ্রামিং এ আমার এই ভ্যারিয়েবলটা হচ্ছে 3 প্রকার। কি কি হতে পারে ভাই? ফার্স্ট হচ্ছে ক্যারেক্টার ভ্যারিয়েবল। ফার্স্টে ভাই ক্যারেক্টার ভ্যারিয়েবল। আপনি বলবেন ভাই ক্যারেক্টার আবার কি জিনিস? ভাই এবিসিডি, এবিসিডি, ইএফজি, এগুলো হচ্ছে ক্যারেক্টার। ভাই আর কিছু কি ক্যারেক্টার হতে পারে না? অবশ্যই পারবে, কেন পারবে না? মনে করেন এই যে এই জিনিসটা, এটা কি জিনিস ভাই? এটা হ্যাশট্যাগ, ওই যে আপনারা ইন্টারনেটে মাঝে মধ্যে কোনো কিছুকে ভাইরাল করার জন্য যে দেন, ওইটা, এটা কি? এটা ক্যারেক্টার। ভাই আমার তো এটা দিতে ভালো লাগে না, আমার স্টার দিতে ভালো লাগে, স্টার, এটা কি? এটা ক্যারেক্টার। সো এই জাতীয় জিনিসগুলো হতে পারে আপনার ভ্যারিয়েবল। সুতরাং এ বি সি ডি এইসব ক্যারেক্টার যখন ভ্যারিয়েবল হয় তাকে বলবো ক্যারেক্টার ভ্যারিয়েবল। এরপর পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা যখন আপনার ভেরিয়েবল হিসেবে প্রবেশ করবে, চলক হিসেবে আসবে, তখন তাকে বলবেন ইন্টিজার ভেরিয়েবল। এর পরবর্তীতে ফ্লোটিং পয়েন্ট, ফ্লোটিং পয়েন্ট, ফ্লোটিং পয়েন্ট ভেরিয়েবল মানে কি ভাই? ভগ্নাংশ, ভগ্নাংশ। যেমন এখানে আমার মৌলিক জোর বিজোড়, এখানে এমন সংখ্যা ঢোকানোর আমি ব্যবস্থা করলাম যে ভগ্নাংশ আসতে পারে 10.12, 12, 13, 14, আপনি যা ইচ্ছা ভেবে নেন, কোনো টেনশন নাই। তাহলে এই জাতীয় ভগ্নাংশ সংখ্যা যখন আমার ভ্যারিয়েবলে আসবে তখন সেটাকে আমি বলবো ফ্লোটিং পয়েন্ট ভ্যারিয়েবল। কথাবার্তা আশা করি পরিষ্কার, আপনি বুঝতে পেরেছেন। যেগুলোর মান পরিবর্তনশীল, যে ব্যবহারকারী, যে ব্যবহারকারী সে যে কোনো মান প্রবেশ করাতে পারবে এই ভ্যারিয়েবলের জায়গাটাতে। সো এগুলোকেই আমরা বলছি ভ্যারিয়েবল। কত ধরনের হতে পারে? 3 ধরনের হতে পারে, 3 ধরনের হতে পারে। ক্যারেক্টার, ইন্টিজার, ফ্লোটিং পয়েন্ট। ভাই ক্যারেক্টার কোনগুলো? ওই যে ভাই এ বি সি ডি ই এফ জি, ছোটখাটো চিহ্ন, এগুলো। ইন্টিজার কোনগুলো? ভাই পূর্ণ সংখ্যাগুলা। ফ্লোটিং পয়েন্ট কোনগুলো? ভাই যেগুলো দশমিকের সংখ্যা, যেগুলো ভগ্নাংশ আকারে আসবে। আমি জানি ভগ্নাংশতে যা আসে ওইগুলোই আসলে দশমিকে প্রকাশ করা হয়, ঠিক আছে? ভগ্নাংশ বা দশমিকে প্রকাশ করা সংখ্যা, সেগুলাই হচ্ছে ফ্লোটিং পয়েন্ট ভ্যারিয়েবল। কথা পরিষ্কার? ভ্যারিয়েবলের সংজ্ঞাটা আপনি বুঝছেন, এগুলোর মান পরিবর্তন হয়, মানে ভ্যারি করে, কিন্তু ভাই স্পষ্ট একটা সংজ্ঞা লাগবে, সুন্দর কথাবার্তা এখানে পরিষ্কার করে লেখা আছে। দেখেন, প্রত্যেকটা বার প্রোগ্রাম নির্বাহের সময়, প্রোগ্রাম নির্বাহ অথবা প্রোগ্রাম চালানো অথবা প্রোগ্রাম ব্যবহার, যেটা ইচ্ছা বলেন, প্রত্যেকটা বার প্রোগ্রাম ব্যবহারের সময়, প্রোগ্রামটা চালানোর সময়, প্রোগ্রামটা নির্বাহের সময় মেমোরিতে ভ্যারিয়েবলগুলোর অবস্থান এবং এতে সংরক্ষিত মান পরিবর্তন হয়, এতে সংরক্ষিত মান পরিবর্তন হয়। এই যে আমার এই প্রোগ্রামটা ইন্টিজার এ বি সাম বিভিন্ন জন ব্যবহার করার সময় বিভিন্ন মান দিতে পারে। সো মান পরিবর্তন হয়, মান সংরক্ষিত মানটা চেঞ্জ হয় বা হতে পারে। ভাই হয় এবং হতে পারে মানে কি? মানে হচ্ছে আমার একজন বন্ধু প্রবেশ করেছে 7 আর 10, আমি বের করতে হবে গড়। 7 আর 10 দিচ্ছে গড়। এখন আরেক বন্ধু কি 7 আর 10 দিতে পারবে না? তার মান চেঞ্জ করাই লাগবে? উত্তর হচ্ছে না। সে চাইলে 7 আর 10 নিতে পারবে, চাইলে পরিবর্তনও করতে পারবে। সেটাই লিখছে, পরিবর্তন হয় বা হতে পারে বলে এদেরকে ভ্যারিয়েবল বা চলক বলে। তাহলে ভাই এটা হচ্ছে ভ্যারিয়েবলের সংজ্ঞা, এটা হচ্ছে ভ্যারিয়েবলের প্রকারভেদ। আপনি আশা করি বুঝছেন, এটা ডেটা টাইপ, এগুলো হচ্ছে ভ্যারিয়েবল। এখানে ক্যারেক্টার হতে পারে, ইন্টিজার হতে পারে, ফ্লোটিং পয়েন্ট হতে পারে। কথা পরিষ্কার? এর পরবর্তীতে আপনি দেখেন স্যারের বইতে চমৎকার করে এখানে স্যার একটা প্রোগ্রামিং করেও দেখিয়েছেন। এটা কিসের প্রোগ্রামিং? আমি আপনাকে এখানে বলছি 2টা সংখ্যা দিব, 2টা ইন্টিজার দিব। স্যার এখানে দেখাইছেন 3টা ইন্টিজার দিব। কি দেখাইছে? 3টা ইন্টিজার দিব। আসেন একটু দেখি। ফার্স্টে
হ্যাশট্যাগ ইনক্লুড stdio.h। আপনি খুব ভালো করে জানেন এটা কেন দেয়, আপনি খুব ভালো করে জানেন এইটা কেন দেয় ভাই। এটা হচ্ছে একটা লাইব্রেরি ফাংশন। এই ফাংশনটার মধ্যে কিছু স্টেটমেন্ট আছে। আপনি বলবেন কি স্টেটমেন্ট? এই ফাংশনটার মধ্যেই আছে হচ্ছে আমার প্রিন্ট এফ। কি আছে? প্রিন্ট এফ। আছে কি? আছে হচ্ছে স্ক্যান এফ। আছে হচ্ছে স্ক্যান এফ। আপনি বলবেন এইটার নাম এই যে stdio এরকম কেন হলো? এরকম কেন হলো ভাই? সহজ কথায় এসটিডি এটা দিয়ে বোঝা হচ্ছে স্ট্যান্ডার্ড। এটা দিয়ে বোঝা হচ্ছে স্ট্যান্ডার্ড। আইতে বোঝা হচ্ছে ইনপুট, ওতে বোঝা হচ্ছে আউটপুট। স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট। এই ফাংশনটার ভিতরে স্ট্যান্ডার্ড ইনপুট এবং আউটপুট স্টেটমেন্টটা থাকে, তাই এটাকে stdio.h এটা বলে। এখন এটার মধ্যে আছে প্রিন্টএফ, এটার মধ্যে আছে স্ক্যানএফ। আপনি খুব ভালো করে জানেন প্রিন্টএফ এটা হচ্ছে একটা আউটপুট স্টেটমেন্ট, আর স্ক্যানএফটা হচ্ছে একটা ইনপুট স্টেটমেন্ট। স্ক্যানএফ একটা ইনপুট স্টেটমেন্ট, মানে স্ক্যানএফ হচ্ছে ভিতরে নেওয়ার জন্য, আর প্রিন্টএফটা হচ্ছে বাইরে দেখানোর জন্য। কিভাবে বাইরে দেখায় আসেন দেখি। এর পরবর্তীতে মেইন, এটার মাধ্যমে হচ্ছে প্রোগ্রামিং এর মূল জায়গাটা শুরু হলো। এরপর ইন্টিজার এ বি সি। আপনি বলবেন কেন এই তিনটে ইন্টিজার কেন নিল? ভাই খেয়াল করে দেখেন, আপনার এই প্রোগ্রামিংটা করার জন্য তিনটা সংখ্যা প্রবেশ করানো হবে। আপনাকে তাদের গড় বের করতে হবে। তাহলে এই যে তিনটা সংখ্যা যে ব্যবহার করবে, তার মনে হতে পারে আমি সংখ্যাটা দেবো 7, 10, 13, কারোর মনে হতে পারে আমি দেবো 6, 9, 8, তার যে কোনো সংখ্যা মনে হতে পারে। ভ্যারিয়েবল হবে তিনটা। যেহেতু সংখ্যা হতে পারে ভিন্ন ভিন্ন রকম, তাই এদের যোগফল হতে পারে ভিন্ন রকম। তাহলে আরেকটা ভেরিয়েবল আনতে হবে। তাহলে আরেকটা ভেরিয়েবল হচ্ছে সাম। এগুলো কি টাইপের ভেরিয়েবল? এগুলো কি ধরনের ভেরিয়েবল? এগুলো হচ্ছে ইন্টিজার। তাহলে এই ডেটাগুলো, এই ভেরিয়েবলটার বা এই তথ্যটার, এই ডেটাটার টাইপটা কেমন? টাইপটা হচ্ছে ইন্টিজার। তাহলে ফার্স্টে লিখছে ডেটা টাইপ, তারপরে হচ্ছে আমার ভেরিয়েবল গুলোর জন্য জায়গা তৈরি করছে, এখন এগুলোকে এ বি সি সাম লেখা হয়েছে। কথা পরিষ্কার। এরপর হচ্ছে ফ্লোট অ্যাভারেজ। আপনি বলবেন এ আবার কি করলো? ভাই দেখেন, এই যে ফ্লোট, এটা হচ্ছে ডেটা টাইপ। এই যে এ বি জি অ্যাভারেজ, এটা হচ্ছে ভেরিয়েবল। এটা কি ভেরিয়েবল? তাহলে ভাই এখানে ফ্লোট কেন লিখছেন? ভাই যে গড়টা আপনি বের করবেন, গড় দশমিকেও আসতে পারে। সো দ্যাটস ওয়াই হচ্ছে আমার ফ্লোট। এই ডেটা টাইপটা আমি নিয়েছি। আর এভারেজ, এইটা আমার আরেকটা ভ্যালু বের হবে, কারণ আমি জানি সংখ্যা যেহেতু সে ভিন্ন ভিন্ন প্রবেশ করাতে পারতেছে, তাই গড়ও ভিন্ন ভিন্ন হবে। আমি বুঝতেই পারতেছি। যেমন পানির মতো কথাবার্তা, মনে করেন 10, 20, 30, ঠিক আছে? এইটার যে গড় হবে, যেহেতু ব্যবহারকারী নিজের ইচ্ছে মতো মান ঢুকাইতে পারবে, তাহলে কেউ যদি 7, 8, 9 ডিভাইডেড বাই 3 ঢুকায়, তাহলে এটার গড় অবভিয়াসলি ডিফারেন্ট হবে। বাংলা কথা, কেউ পারবে না এরকম নাই। তাহলে ভাই অ্যাভারেজটা ভিন্ন ভিন্ন হচ্ছে। তাহলে এইটা আরেকটা ভেরিয়েবল শেষ। এর পরবর্তীতে প্রিন্ট এফ। আপনাকে পড়ায় আনছি প্রিন্ট এফ কিসের? আউটপুটের। কিসের ভাই? আউটপুটের স্টেটমেন্ট। আউটপুট কি করে? মানুষকে লেখাটা দেখাবে। তাহলে স্ক্রিনে তাকে দেখাতে হবে এন্টার 3 ইন্টিজার ভ্যালু। উপরে মানে পুরো প্রোগ্রামটা যে আমরা এখানে লিখছি না, স্ক্রিনে গুলোর কিচ্ছু দেখা যাবে না। কেউ যখন এটা ব্যবহার করতে যাবে, ফার্স্ট যে লাইনটা উঠবে সেটা হচ্ছে এন্টার 3 ইন্টিজার ভ্যালু। কেন এটা উঠতেছে? আপনি প্রিন্টএফ ইউজ করছেন। প্রিন্টএফ এর কাজই হচ্ছে দেখানো, মানুষকে দেখানো, আউটপুটটা দেয়া। সো তাহলে ফার্স্টে স্ক্রিনে এটা উঠে থাকবে। এটার মানে কি? মানে হইতেছে যে ব্যবহার করতে আসছে তারে আমি বলতেছি ভাই 3টা মান দেন। আপনি 3টা মান দেন, আমি আপনার গড় বলে দিব। সো 3টা মান দেওয়ার জন্য এটা লিখেছি। তারপর স্ক্যানএফ হচ্ছে ভাই ইনপুট নেওয়ার আমাদের স্টেটমেন্ট।
এটা পাবলিক দেখবে না, সে শুধু মানগুলো ঢুকাইবে আর স্ক্যান অ্যাপটা দিয়ে দেওয়ার কারণে আমার মানগুলোকে ইনপুট হিসাবে প্রোগ্রামটা রিসিভ করবে বা গ্রহণ করবে। এরপর পার্সেন্টেজ ডি, পার্সেন্টেজ ডি, পার্সেন্টেজ ডি। এই পার্সেন্টেজ ডি মানে কি আবার? এই পার্সেন্টেজ ডি মানে কি? এরপর তো আরো ঝামেলা আছে। এরপর এন্ড এ, এন্ড বি, এন্ড সি, এগুলোর মানে কি? আচ্ছা দেখেন, যেই মানটা প্রবেশ করাচ্ছে, যেই মানটা প্রবেশ করাচ্ছে সেটা ডেসিমাল নাম্বার, সেটা ডেসিমাল নাম্বার হচ্ছে। আপনি বলবেন ভাই সংখ্যা তো আমি পড়ে আসছি তৃতীয় অধ্যায়ে যে এটা ওই যে কি সব অক্টাল, আরো কি সব মানে কি সব হেক্টা ডেসিমাল টেসিমাল আরো কি সব যে আছে, তারপর হচ্ছে হেক্টা অক্টাল টক্টাল কি যেন পড়ছি, বাইনারি টাইনারি আরো কি সব পড়ছি যেন। সো না ভাই, এখানে সবগুলো মান কি হবে? আমাদের এখানে সবগুলো মান হচ্ছে ডেসিমাল নাম্বার দিতে হবে। এবং যেই মানটা আপনি দেবেন সেই মানটা ফার্স্টে যে মানটা দিবেন, মনে করেন আপনি এক দিচ্ছেন, সেটাকে এর যে জায়গাটা আছে সেখানে নিয়ে গিয়ে আমি বসাই দিব। এরপর বি এর যে জায়গাটা আছে এখানে নিয়ে গিয়ে মানটা বসাই দিব। সাপোজ তিনের যে জায়গাটা আছে মানে সি এর যে জায়গাটা আছে সেখানে ভ্যালু দিলাম 4, তাহলে এই সি এর জায়গাতে নিয়ে গিয়ে বসিয়ে দিব। এর পরবর্তীতে সাম কিভাবে করব? সাম এই তিনটা ভ্যারিয়েবল এখানে দিয়েছি ইনপুট, তারা নিয়ে গিয়ে সেখানে দিয়েছে, আগে জায়গা তৈরি করেছিলাম এইটার মাধ্যমে ইন্টিজারের পর ভ্যারিয়েবলগুলোর নাম দিয়ে স্পেস তৈরি করেছিলাম বা সংরক্ষণ করেছিলাম, তারপর এগুলোকে সেখানে নিয়ে গেল, সেখান থেকে এগুলো চলে আসলো। সাম তিনটা যোগ করেছি, এভারেজ সাম ডিভাইডেড বাই 3, 3 দিয়ে ভাগ করেছি। তারপর প্রিন্টএফ, মাথায় রাখতে হবে স্ক্রিনে শুধুমাত্র এই লাইনটা দেখা যাবে, মানুষ তিনটা ভ্যালু ক্লিক করলেই প্রবেশ করাতে পারবে, কারণ ইনপুট আমাদের স্টেটমেন্ট দেয়া আছে। ভ্যালু গ্রুপ প্রবেশ করবে, প্রবেশ করে এখানটাতে চলে আসবে। ঠিক আছে, অনেক হিজিবিজি লাগছে, একটু মুছে নেই। হ্যাঁ, সো মানুষের ভ্যালুগুলো এখানে চলে আসবে, আসার পর এগুলোকে সাম করা হবে, এগুলোকে অ্যাভারেজ করা হবে, দেন মানুষ এগুলো কিচ্ছু দেখবে না, প্রিন্ট এফ আকারে তাকে হচ্ছে এইটা আমি বলে দেবো, প্রিন্ট এফ আকারে আমি এটা বলে দেবো। এখানে আবার আপনি প্রশ্ন করবেন যে ভাই এখানে কি লিখছেন সেটা তো আমি বুঝতেছি না। এখানে দেখেন কি লেখা হয়েছে, লাইন বাই লাইন প্রতিটা শব্দ বাই শব্দ আপনি বুঝে বুঝে আগাবেন। ফার্স্টে এখানে স্ল্যাশ তারপরে এন দিছে, স্ল্যাশ তারপরে ছোট্ট হাতের একটা এন দিয়েছে। আপনি সারা জীবন আপনি বলবেন সারা জীবন স্ল্যাশ দিছি এভাবে, এখানে তো স্ল্যাশ দিচ্ছে এভাবে, তাহলে এটা হচ্ছে স্ল্যাশ, এটা হচ্ছে ব্যাক স্ল্যাশ, এটা হচ্ছে স্ল্যাশ, এটা হচ্ছে ব্যাক স্ল্যাশ। কথা পরিষ্কার কথাবার্তা, এটা স্ল্যাশ, এটা ব্যাক স্ল্যাশ। ব্যাক স্ল্যাশের পরে যখন এন দেয় এটা বোঝায় হচ্ছে পরবর্তী লাইন। কি বোঝায়? পরবর্তী লাইন। তাহলে এন্টার 3 ইন্টিজার ভ্যালু, মানুষটা 3টা ভ্যালু দিয়েছে, তার পরবর্তীতে সে রান টিপ দিয়েছে, তার পরবর্তীতে রান টিপ দেওয়ার পর পরবর্তী লাইন আকারে, পরবর্তী লাইন আকারে দেখানোর জন্য আমি এটা দিয়েছি। তারপর লেখা উঠবে সাম, সামের পর কোন ভ্যালুটা দেখাবেন? অবশ্যই আমি এটা ডেসিমাল ভ্যালু দেখাবো, এবং সেই ভ্যালুটা হচ্ছে এখানে যে সাম যোগ করেছি এবং এখানে এটার জন্য যে জায়গা তৈরি করছিলাম সেই ভ্যালুটা দেখাবো। তারপর আবার সে হচ্ছে এন্টার টিপ দিবে, হচ্ছে পরবর্তীবার আবার যেন কাজ করে টিপ দিবে, পরবর্তীতে প্রিন্ট এফ এ পরবর্তী লাইন আকারে এভারেজটা দেখিয়ে দিবে। এখানে আবার ডট টু এফ মানে কি? ডট টু এফ মানে হচ্ছে ভাই এখানে মানটা ফ্লোটিং ভ্যালু আসতে পারে, ভগ্নাংশ আকারে আসতে পারে, ভগ্নাংশ আকারে সর্বোচ্চ কত ঘর পর্যন্ত যাব? সর্বোচ্চ 2 ঘর পর্যন্ত যাব, তার কারণে ডট টু দিয়ে দিয়েছে, ডট টু দিয়ে দিয়েছে। এখন যদি আমার 3 ঘর যেতে ইচ্ছে তো ডট 3 দিতাম, 4 ঘর ডট 4 দিতাম, যত ঘর যেতে ইচ্ছে হবে তত ঘর আমি দিব। ঠিক আছে, এর পরবর্তীতে কি দেখাবেন? এভারেজটা দেখাবেন। প্রোগ্রামিং তো শেষ ভাই, শেষ। সাম দেখাইছি, এভারেজ দেখাইছি, সব শেষ। এই যে এখানে শুরু করছিলেন আপনি দেখেন আমাদের মেইনের পর এটা দিয়ে শুরু করছিলেন, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু করছেন, আবার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শেষ করে দেবেন। এই হচ্ছে কথাবার্তা, এই হচ্ছে কথাবার্তা। ডেটা টাইপ কি জিনিস আপনাকে এখানে দেখানো হয়েছে, আমার এখানে ভ্যারিয়েবল কি জিনিস আপনাকে দেখানো হয়েছে, ইনপুট স্টেটমেন্ট কোনটা আপনাকে দেখানো হয়েছে, আউটপুট স্টেটমেন্ট কোনটা আপনাকে দেখানো হয়েছে, stdio ডট এইচ কেন দেওয়া হয় আপনাকে বলা হয়েছে, ব্যাকস্ল্যাশ এন কেন দেওয়া হয় আপনাকে বলা হয়েছে। এর পরবর্তীতে এই যে আমাদের পার্সেন্টেজ ডি বা এই জাতীয় জিনিসপত্র কেন দেওয়া হয় এইটাও আপনাকে বলা হয়েছে। ঠিক আছে, স্পষ্ট করে আপনাকে প্রত্যেকটা জিনিস বলা হয়েছে। এখন আপনাকে 2টা সংখ্যা যোগ করতে বললে, মনে করেন আপনাকে হচ্ছে বললো হচ্ছে আপনাকে 2টা ভ্যালু দেওয়া হবে, একটা হচ্ছে ভূমি, একটা হচ্ছে আমাদের উচ্চতা। আপনাকে বলতে হবে ওই এখানে একটা ত্রিভুজের ক্ষেত্রফল কত। আপনি জাস্ট এখানে যেটা করবেন এবিসি, কথা বলছেন ভাই, এবিসি, এবিসির জায়গাতে হচ্ছে আপনি হচ্ছে এ বি লিখবেন। এ হচ্ছে মনে করেন এখানে আমার ভূমি, বি হচ্ছে মনে করেন আমার হাইট। আপনি যদি এটা ভালো না লাগে, এবি যদি আপনার ভালো না লাগে মুছে দেন আপনি এবি,
মুছে দেন আপনি এবি। আপনি বলবেন যে ভাই আমারে বলতেছেন একটা ত্রিভুজের জন্য চিন্তা করতে, আচ্ছা করতেছি। একটা নাম দিব বি, বিতে বেস, একটা নাম দিব এইচ, এইচ হচ্ছে আমার হাইট, শেষ। সামটাম আমার কিচ্ছু লাগবে না, ফ্লোট টোট আমার এখানে কিচ্ছু লাগবে না, আমি হচ্ছে প্রিন্ট এফ, প্রিন্ট এফে দিব হচ্ছে ইন্টার দা বেস অ্যান্ড হচ্ছে হাইট। এর পরবর্তীতে স্ক্যান এফ, স্ক্যান এফে হচ্ছে আমি পার্সেন্টেজ ডি দুইবার দিব, এখানে হচ্ছে আমার এন্ড বি দিব, এন্ড এইচ দিব। এর পরবর্তীতে এখানে সরাসরি সূত্র লিখবো এরিয়া, এরিয়া আমি জানি হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা, হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা। আমি লিখছি হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা। লেখার পরবর্তীতে এভারেজ টেভারেজ কিচ্ছু লিখবো না, প্রিন্ট এফ, এখানে হচ্ছে ব্যাকস্ল্যাশ এন, এখানে লিখবো হচ্ছে এরিয়া সমান সমান এইখানে যে ভ্যালুটা পাবো সেই ভ্যালুটা এখানে বসিয়ে দিব। কারণ আপনি বলুন ভাই এটা ভুল করছেন তো, কি ভুল ভাই? এখানে সামের জন্য যেরকম নিচ্ছিলেন এখানে এরিয়ার জন্য নিতে হবে না? অবশ্যই নিতে হবে। তাহলে একটা কমা দিয়ে লিখে দেন এরিয়া, শেষ হয়ে গেছে। হয়ে গেছে ভাই, হয়ে গেছে। আপনি খেয়াল করে দেখেন, আপনি ফ্লোট লাগবে না, প্রিন্ট অ্যাপে লিখবেন হচ্ছে এন্টার দ্য ভ্যালু অফ বেজ এন্ড হাইট, ঠিক আছে। স্ক্যান এফ, স্ক্যান এফে মাত্র দুইটা নেন, মাত্র দুইটা নেন, এখান থেকে মাত্র দুইটা নেন, এখানে এরিয়ার সূত্রটা লেখেন, কাজ শেষ। ভাই আপনাকে এখন যদি আমি বলি আয়তক্ষেত্রের, আপনি পারবেন না? আপনি পারবেন। দুইটা সংখ্যা যোগ করে বের করতে বলে আপনি পারবেন না? পারবেন। আপনাকে বলছি ইভেন অড, আপনি পারবেন না? আপনি পারবেন। ভাই ইভেন অড কিভাবে বের করে? ভাই ইভেন অড সহজ কথা, আমি হচ্ছে ভাগ করে দেখবো, আমি ভাগ করে দেখবো, দুই দ্বারা ভাগ করলে হচ্ছে এটা জোর, ভাগ হলে জোর, ভাগ না হলে বিজোর, সহজ বাংলা। তাহলে এই জাতীয় সহজ যেগুলো আছে, কোনো লুপের ঝামেলা নাই, কোনো হচ্ছে আমার কন্ডিশনাল স্টেটমেন্টে যাওয়ার কিছু নাই, এগুলো দিয়ে সেগুলোর মান বের করা যাবে। আশা করি আপনারা ভিডিওটা দেখার সময় পরিষ্কারভাবে এটা বুঝতে পারবেন। না বুঝতে পারলে আপনাদের যদি আরো একটা ক্লাস আছে, আমরা জানি আমাদের প্রত্যেকটা চ্যাপ্টার উপর আরো কিছু লাইভ ক্লাস যাবে, সেখানে আপনারা প্রশ্ন করে নেবেন। ওকে, একটু আগাই, অনেকক্ষণ ধরে চলক নিয়ে কথাবার্তা বলছি, এবার একটু আগাবো। আচ্ছা, এখানে একটু বড় করে নিই, আপনাদের দেখতে সমস্যা হতে পারে। আচ্ছা, বড় করে নিলাম। ওকে, আচ্ছা, এরপর এখানে ভাই শুধু সংজ্ঞা আছে, এই সংজ্ঞাটা ধুপধাপ করে পড়ে ফেলতে হবে। ফার্স্টে ক্যারেক্টার ভ্যারিয়েবল, নাম, ঠিকানা বা যে কোনো বর্ণের ক্ষেত্রে এটা ব্যবহৃত হয়। এজন্য 1 বাইট মেমোরি লাগে। নামের জন্য, ঠিকানার জন্য, বর্ণের জন্য মেমোরি লাগবে ভাই 1 বাইট। ক্যারেক্টার টাইপের ভ্যারিয়েবল ঘোষণার আগে ক্যারেক্টার, ক্যারেক্টার এটা হচ্ছে ভাই ডেটা টাইপ, এটা হচ্ছে ডেটা টাইপ। আপনি লিখলেন ক্যারেক্টার ডেটা টাইপ, তারপরে এ দিয়েছেন, এক্স দিয়েছেন, নেম, অ্যাড্রেস। আমি কিন্তু আপনাকে আগে বলে নিয়েছি, আপনার এ বি সি ডি ই এফ জি লিখতে ইচ্ছা হয় তাহলেই হচ্ছে এই ভ্যারিয়েবলটা ব্যবহার করতে হবে। সো এখানে এইটা হচ্ছে ডেটা টাইপ, এইটা হচ্ছে ভ্যারিয়েবল, এইটা হচ্ছে ডেটা টাইপ, এটা হচ্ছে ভ্যারিয়েবল। এইভাবে গেছে সহজ। ইন্টিজার ভ্যারিয়েবল, পূর্ণ সংখ্যা লেখার জন্য ইন্টিজার এ এক্স স্যালারি, এ এক্স স্যালারি। এখন আপনি বলবেন এখানেও তো এবিসি লিখছেন, পার্থক্যটা কি হলো? পার্থক্যটা কি হলো? পার্থক্যটা হচ্ছে পরে, পরে আপনি যখন স্ক্যান এফ লিখবেন না, আপনি যখন স্ক্যান এফ, এখানে কিন্তু ছোট হাতের, কেউ আবার চোখে বড় দেখবেন না, ঠিক আছে। স্ক্যান এফটা লিখবেন তখন, সরি, স্ক্যান এফটা লিখবেন, লেখার পর আপনি হচ্ছে আমাদের পার্সেন্টেজ ডি এর পরবর্তীতে এন্ড এ দিয়ে, এন্ড এ দিয়ে আপনি ইনপুট স্টেটমেন্টটা তৈরি করে ফেলছেন। যেই পাবলিক এটা ব্যবহার করবে সে ওইখানে আর এ বি সি ডি ইনপুট আকারে দিতে পারবে না, তাকে অলওয়েজ সংখ্যায় ইনপুট দিতে হবে, তাকে সংখ্যায় ইনপুট দিতে হবে। আপনি বলবেন কেন? কারণ আমি তো বলেই দিছি ইন্টিজার, আমার ডেটা টাইপ বলে দিচ্ছি। সো এ দিয়ে আমি হচ্ছে ইন্টিজার টাইপ ভেরিয়েবল হিসাবে এটাকে ঘোষণা করে নিয়েছি। সামনে ইন্টিজার লিখে, ডেটা টাইপ ইন্টিজার লিখে, তারপরে দিয়ে এটা ইন্টিজার ভেরিয়েবল ঘোষণা করে দিয়েছে। সো যে ব্যবহার করতে আসবে সে অবশ্যই এখানে সংখ্যা লিখতে হবে। যদি এবিসিডি লেখা স্টার্ট করে কাজ করবে না আমার প্রোগ্রাম, সহজ বাংলা। এরপর ফ্লোটিং পয়েন্ট ভেরিয়েবল, দশমিক সংখ্যা বা প্রকৃত সংখ্যার ক্ষেত্রে ফ্লোটিং পয়েন্ট ভেরিয়েবল ব্যবহৃত হয়। ফ্লোট এ, ফ্লোট এক্স, এগুলোর জন্য দশমিক সংখ্যা দিতে হবে। এরপর ডিক্লারেশনের উপর ভিত্তি করে ভেরিয়েবল দুই রকম হতে পারে, একটা লোকাল, একটা গ্লোবাল, একটা লোকাল আর একটা হচ্ছে গ্লোবাল ভেরিয়েবল। কিরকম এগুলো একটু দেখার চেষ্টা করি। আচ্ছা, লোকাল ভেরিয়েবল, সরি, লোকাল ভেরিয়েবল কোনগুলা আর হচ্ছে গ্লোবাল ভেরিয়েবল কোনগুলা? ভাই দেখেন, লোকাল ভেরিয়েবল হচ্ছে কোন একটা ফাংশনের মধ্যে, কোন একটা ফাংশনের মধ্যে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলে, একটা ফাংশনের মধ্যে যদি আমি ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি,
একটা ফাংশনের মধ্যে ভেরিয়েবল ডিক্লেয়ার করছি। ওই যে আগে আপনার ইচ্ছে মতো ইন্টিজার এ বি সি সাম আপনি যে ডিক্লেয়ার করতেছেন এটাকেই বলতেছে একটা ফাংশনের মধ্যে ভেরিয়েবল ডিক্লেয়ার করতেছেন, যতগুলো লাগবে ততগুলো ডিক্লেয়ার করবেন। সো এই কথাটাই বলছে, কোন ফাংশনের মধ্যে ভেরিয়েবল ডিক্লেয়ার করলে তাকে উক্ত ফাংশনের লোকাল ভেরিয়েবল বলে। কোন ফাংশনের মধ্যে ডিক্লেয়ার করা লোকাল ভেরিয়েবল ওই ফাংশনের বাইরে ব্যবহার করা যাবে না, সহজ কথাবার্তা। আর গ্লোবাল ভেরিয়েবল যদি আপনি ব্যবহার করেন তাহলে ওই ফাংশনের বাইরেও এটি ব্যবহার করা যাবে। সহজ বাংলা, একদম সহজ বাংলা। যেটা গ্লোবাল ভেরিয়েবল সেটা প্রোগ্রামের শুরুতে ডিক্লেয়ার করে দিবেন এবং এইটা ওই প্রোগ্রামের বাইরেও ব্যবহার করা যায়। যেমন হচ্ছে মনে করেন আমাদের ওই যে ক্ষেত্রফল বের করতে বলছিলাম, এখানে হচ্ছে পাই আর স্কোয়ার, যদি বলে রাখা ভালো, আমি আগে বের করতে বলছিলাম ত্রিভুজের ক্ষেত্রফল, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, এখানে তারা কাজ করতেছে বৃত্তের ক্ষেত্রফল নিয়ে। তাহলে এখানের এই পাইয়ের মান অটোমেটিক পুরো দুনিয়া আমরা জানি পাইয়ের মান হচ্ছে 3.1416, যেতে পারে আরো বহুত দূর, অসীম পর্যন্ত। সো এখানে পাইটা একটা ধ্রুব সংখ্যা, সেইটা হচ্ছে গ্লোবাল ভ্যারিয়েবল। এটা হচ্ছে গ্লোবাল ভ্যারিয়েবল, ঠিক আছে। সো এইরকম ক্ষেত্রে হচ্ছে গ্লোবাল ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে হয়, এখন এই যে গ্লোবাল ভ্যারিয়েবল ডিক্লেয়ার করেছি পাই, এখানে হচ্ছে আমি নিজেই মান বলে দিব। আপনি বলবেন আপনি আবার মান বলবেন কিভাবে, আপনি কি মান জানেন নাকি? ভাই দেখেন ঘটনাটা কি করবে, ঘটনাটা হচ্ছে সকল ফাংশনের বাইরে প্রোগ্রামের শুরুতে ডিক্লেয়ার করবে। তার মানে এই যে মেইন লিখে হচ্ছে আমরা শুরু করি আমার ফাংশন, আমার হচ্ছে সি প্রোগ্রামিং এর হচ্ছে মেইন যে ফাংশনের অংশটা, মানে মেইন যে অংশটুকু সেটা কিভাবে শুরু করি, এই মেইন লিখে মূল অংশটুকু মেইন লিখে শুরু করি। তাহলে গ্লোবাল ভেরিয়েবলটা থাকবে তার বাইরে। যেমন আমাকে বলছে যে ভাই আপনি যদি বৃত্তের ক্ষেত্রফল বের করতে চান, বৃত্তের ক্ষেত্রফলের সূত্র আপনি জানেন পাই আর স্কোয়ার। সো পাইটা যেটা আছে সেটা গ্লোবাল ভেরিয়েবল আকারে আপনি নিতে পারেন, ভালো কথা। তাহলে মেইনের উপরে লিখবো, আর মেইনের উপরে যে লিখবো এটা ডেটা টাইপ কি হবে ভাই, এখানে তো দেখতেছি এটা দশমিক সংখ্যা, দশমিক হলে আমি পড়ে আসছি ফ্লোট। এর পরবর্তীতে আমি বলেই দিলাম ফ্লোটটা কি, ফ্লোট হচ্ছে পাই, কারণ পাইয়ের মানটা আমি ফিক্সড করে দিব। পাইয়ের মান আপনার ইচ্ছে হচ্ছে ব্যবহারকারীর ইচ্ছে হচ্ছে 3 ধরবে, 4 ধরবে, 5 ধরবে, পারবে না, আমি ফিক্সড করে দিলাম, হয়ে গেল এটা আমার গ্লোবাল ভেরিয়েবল 25। ওকে, সো এই গেল হচ্ছে গ্লোবাল ভেরিয়েবলের ব্যাপার স্যাপার। সকল ফাংশনের বাইরে প্রোগ্রামের শুরুতে এটি ডিক্লেয়ার করা হবে। এখন লোকাল ভেরিয়েবল আর গ্লোবাল ভেরিয়েবলের কিছু পার্থক্য ভাই এগুলো কেন পড়াচ্ছেন, এগুলো পরীক্ষায় আসে নাকি, অনেকে ভেঙে ভেঙে বলতে পারে। উত্তর হচ্ছে ভাই অবশ্যই আসে। আমাদের অনুধাবনমূলক প্রশ্নে এই প্রশ্নটা বেশ কয়েকবার আসছে, অনুধাবনে বেশ কয়েকবার এই প্রশ্ন আসছে, ঠিক আছে। আমার সব প্রশ্নই পারতে হবে, জ্ঞানমূলকও পারতে হবে, অনুধাবনও পারতে হবে, প্রয়োগ উচ্চতর দক্ষতাও পারতে হবে। তাহলে খুব দ্রুত আগাবো। কোন ফাংশনের মধ্যে, ফাংশনের শব্দটা খেয়াল করেন, ফাংশনের মধ্যে মানে কি, ফাংশনের মধ্যে মানে হচ্ছে এটা মেইনের নিচে, দুঃখিত এই পাশে মেইনের নিচে, বা এইটার পর এই ফাংশনের হচ্ছে এই ভেরিয়েবলটা লিখতে হবে ফাংশনের মধ্যে, তাহলে হচ্ছে এরপর হচ্ছে গ্লোবাল ভেরিয়েবল বাইরে, সকল ফাংশনের বাইরে শুরুতেই যে ভেরিয়েবলটা ডিক্লেয়ার করা হবে তাকে বলা হবে গ্লোবাল ভেরিয়েবল, যেটা মধ্যে, সকল ফাংশনের মধ্যে ডিক্লেয়ার করা হবে সেটা হচ্ছে লোকাল ভেরিয়েবল। এরপর লোকাল ভেরিয়েবল যে ফাংশনের মধ্যে ডিক্লেয়ার করা হয় তার বাইরে ব্যবহার করা যাবে না, যেটার মধ্যে ডিক্লেয়ার করছি তার বাইরে ব্যবহার করা যাবে না। এইটা ফাংশনের মধ্যে সীমাবদ্ধ না, পুরো প্রোগ্রামের জন্য প্রযোজ্য। এরপর ভিন্ন ভিন্ন ফাংশনে একই নামের লোকাল ভেরিয়েবল থাকতে পারে, এ বি সি। অন্য কেউ একজন এই ইন্টিজার অন্য আরেকটা ফাংশনে ব্যবহার করতে পারে, সেখানে ভাই একই নামের লোকাল ভেরিয়েবল হিসাবে সে ব্যবহার করতে পারবে, কোনো সমস্যা নাই। একটা প্রোগ্রামে একই নামের একটি মাত্র গ্লোবাল ভেরিয়েবল থাকতে পারে, একই প্রোগ্রামে একটি মাত্র হচ্ছে একই নামের গ্লোবাল ভেরিয়েবল থাকতে পারবে, ঠিক আছে। ওকে, লোকাল ভেরিয়েবল ফাংশনের শুরুতে সেম কথা, আবার
প্রোগ্রামের শুরুতে, গ্লোবাল ভেরিয়েবল প্রোগ্রামের শুরুতে লিখতে হয়, এটা ফাংশনের শুরুতে লিখতে হয়। কথাবার্তা কি ভাই, ওই মেইনের পর ফাংশনটা শুরু করার মাথায় আপনি দেখবেন মেইনের পর শুরু করতে এটা লিখে দিয়েছে, সো ফাংশনের শুরুতে লিখছে, এটা প্রোগ্রামের শুরুতে হ্যাশট্যাগ ইনক্লুড stdio.h, তারপরেই হচ্ছে এটা লিখে দিয়েছে। তো এটা হচ্ছে প্রোগ্রামের শুরুতে, এটা হচ্ছে ফাংশনের শুরুতে। এই হচ্ছে পার্থক্য, এই হচ্ছে পার্থক্য। পরীক্ষার হলে আপনার মনে নাও থাকতে পারে, মাথায় রাখতে হবে। অনুধাবনে যদি আসে অবভিয়াসলি দুইটা পার্থক্য লিখতেই হবে, দুই পার্থক্য লিখতেই হবে। সহজ কথাবার্তা, একটা মধ্যে লিখতে হয়, একটা বাইরে লিখতে হয়। একটা মধ্যে, একটা বাইরে। কিসের? ফাংশনের। প্রোগ্রামের না কিন্তু ভাই, প্রোগ্রামের বললে আমার উত্তর আকাশে, ঠিক আছে? ফাংশনের, একটা ফাংশনের মধ্যে, একটা ফাংশনের বাইরে। সহজ কথাবার্তা, একটা যে ফাংশনের মধ্যে ডিক্লেয়ার করা হয় তার বাইরে ব্যবহার করা যাবে না। যেই ফাংশনের মধ্যে ডিক্লেয়ার করছি, আপনি বলতে পারেন যেই ফাংশনের মধ্যে ডিক্লেয়ার করছেন এটা মানে কি? মানে হচ্ছে মেইন, শুরু করছি শেষ করছি। দেখবেন মেইনের পরে যে শুরু করছি শেষ করছি, তার মধ্যে যে এবিসি গুলো দিচ্ছি ওইটার ভিতরে ব্যবহার করা যাবে, কিন্তু গ্লোবাল ভেরিয়েবল পুরো প্রোগ্রামটার ভিতরে ব্যবহার করা যাবে। মানে শুধু মেইনের ভিতরে কাজ করবে না, পুরোটার ভিতরে এটা কাজ করবে। তার কারণে বলছে গ্লোবাল ভেরিয়েবল কোনো ফাংশনের মধ্যে সীমাবদ্ধ না, পুরো প্রোগ্রামটার জন্য প্রযোজ্য। এরপর ভিন্ন ভিন্ন ফাংশনে একই নামের ভেরিয়েবল, একই নামের লোকাল ভেরিয়েবল, একটা প্রোগ্রামে একটা মাত্র গ্লোবাল ভেরিয়েবল। লোকাল ভেরিয়েবল শুরুতে লিখতে হয়, ওটা প্রোগ্রামের শুরুতে লিখতে হয়। একটা ফাংশনের শুরুতে, একটা হচ্ছে প্রোগ্রামের শুরুতে। শেষ। এর পরবর্তীতে আসুন কথাবার্তা বলি। আমাদের ভেরিয়েবল লেখার আবার কিছু নিয়ম আছে, তাহলে প্রথম অক্ষরটা, ভেরিয়েবলের ফার্স্ট লেটারটা অবশ্যই বর্ণ হতে হবে। প্রথম অক্ষরটার পরে ভেরিয়েবল নামকরণে কেবল অ্যালফাবেটিক ক্যারেক্টার, ডিজিট, আন্ডারস্কোর, ডলার চিহ্ন ব্যতীত অন্য কোনো ক্যারেক্টার ব্যবহার করা যাবে না। অর্থাৎ আপনি যদি হ্যাশট্যাগ দেন তাহলে কিন্তু ভাই হবে না, আপনি হ্যাশট্যাগ দিলে হবে না। এখন ভ্যারিয়েবল নামকরণে আমি আপনাকে বলছিলাম ভাই হ্যাশট্যাগের কথা, আপনি মনে করে দেখেন ক্যারেক্টারের মধ্যে আমি কিন্তু আপনাকে বলছি হ্যাশট্যাগের কথা। মানে এখানে তারা কি বলতেছে, তারা বলতেছে প্রথম অক্ষরটা অবশ্যই হতে হবে একটা বর্ণ, সাপোজ একটা বর্ণ। এরপর কেবল অ্যালফাবেটিক ক্যারেক্টার, মানে আবার চাইলে আমি ABCD বসাইতে পারবো, আমি চাইলে সংখ্যা 0 1 2 3 বসাইতে পারবো, আমি চাইলে আন্ডারস্কোর বসাতে পারবো, আমি চাইলে ডলার সাইন বসাতে পারবো। ঠিক আছে? এগুলো বাদে আমার এই হ্যাশট্যাগ কিন্তু ব্যবহার করা যাবে না। আর আপনি বলবেন হ্যাশট্যাগ কি ক্যারেক্টার না? উত্তর হচ্ছে ক্যারেক্টার, কিন্তু তারপরে ব্যবহার করার নিয়ম নাই। আচ্ছা, একই ফাংশনে একই নামে দুইবার ততোধিক ভেরিয়েবল ঘোষণা করা যায় না। আপনি বলবেন কিছুক্ষণ আগে লোকাল ভেরিয়েবলে কি বলছেন? লোকাল ভেরিয়েবলে যেটা বলা হয়েছে, একই ফাংশন মানে হচ্ছে মেইনের পর একটা ফাংশন শুরু হয়েছে, প্রোগ্রামের ভিতরে একটা ফাংশন শুরু হয়েছে, তারপর এখানে শেষ হয়েছে। এখানে মনে করেন আপনি এ লিখছেন একবার, ওই এ এটার ভিতরে আর আপনি আরেকটা কিছু নাম করতে পারবেন না। মানে আপনার ইচ্ছে হচ্ছে এ আমি তিনটে ইন্টিজারের নাম দিব, এখানে লিখে দিলাম ডেটা টাইপ ইন্টিজার, তারপর হচ্ছে যে তিনটা ডেটা টাইপের ভেরিয়েবল, ডেটা টাইপ হচ্ছে ইন্টিজার, তিনটা ভেরিয়েবলের নাম দিলাম এ। উত্তর হচ্ছে এটা হবে না, এটা ভুল। কিন্তু আমার প্রোগ্রামে আমি আবার যদি আরেকটা মেইন ফাংশন ইউজ করি, বা আবার যদি অন্য কোনো একটা ফাংশন ইউজ করি, আবার তো মেইন ফাংশন ইউজ করবো না, অন্য কোনো একটা ফাংশন যদি ইউজ করি আবার এই ব্যবহার করতে পারবো। এখানে এই কথাটি বলছে একই ফাংশনে একই নামে দুই পদার্থিক ভেরিয়েবল ঘোষণা করা যাবে না। ভেরিয়েবল নামের মধ্যে ফাঁকা স্থান থাকতে পারবে না, ভেরিয়েবল নাম ডিজিট বা অঙ্ক দিয়ে শুরু হতে পারবে না। মানে 0 1 2 আগে যদি দেই তাহলে হবে না। এরপর ইংরেজি ছোট বড় হাতের অক্ষরগুলো আলাদা অর্থ বহন করে, তাই মাই রোল আর এই মাই রোল এক হবে না। ঠিক আছে? এখানে আর বড়, এখানে আর ছোট হবে না। কিওয়ার্ড, ফাংশন, স্টেটমেন্ট, রিজাল্ট ওয়ার্ড ভেরিয়েবল হিসেবে ব্যবহার করা যায় না। এগুলো কি জিনিস ভাই? আস্তে আস্তে দেখবো। কিওয়ার্ড, ফাংশন, স্টেটমেন্ট প্রত্যেকটাই আসবে। ভেরিয়েবল নামকরণ সর্বাধিক 31টা ক্যারেক্টার ব্যবহার করা যায়। এখানে আপনি চাইলে অনেক দূর পর্যন্ত লিখতে পারবেন না, হাইস্ট 31টা। তাহলে একটা আবার খেয়াল করে দেখেন, ভেরিয়েবল জিনিসটা কি? মান পরিবর্তন হয় বলা হচ্ছে আপনাকে। এরপর ভেরিয়েবল ক রকমের হতে পারে বা কত ধরনের হতে পারে? ভাই
ক্যারেক্টার ভেরিয়েবল, ইন্টিজার ভেরিয়েবল, আর একটা হচ্ছে ফ্লোটিং ভেরিয়েবল হতে পারে ডেটা টাইপের ভিত্তিতে। এর পরবর্তীতে যদি হচ্ছে ভাই স্থানের ভিত্তিতে, মানে ফাংশনের মধ্যে, ফাংশনের বাইরে, তাহলে দুই রকম হতে পারে, একটা লোকাল, একটা গ্লোবাল। ভাই এর পরবর্তীতে এগুলোর মধ্যে পার্থক্য কি দেখেছি, কিভাবে ভ্যারিয়েবল লিখতে হয় নিয়মটা কি দেখেছি। এর পরবর্তীতে একটা প্রোগ্রাম, মানে হচ্ছে এই যে ছোট্টখাটো একটা প্রোগ্রাম একটু লিখে দেখান দেখেছি। আশা করি ভ্যারিয়েবল ব্যাপারটা কি আপনি বুঝতে পেরেছেন। এর আগে ফ্রি ক্লাসে ডেটা টাইপ নিয়ে কথা বলেছি, আপনারা আমাদের পেজে খুঁজলেই পাবেন ফ্রি ক্লাসটা। আজকে ভ্যারিয়েবল নিয়ে কথা বললাম। এবার আসেন আরেকটাতে যাই, একটা একটা করে আজকের ক্লাসে দেখে ফেলতে হবে, সময় খুব কম। ঠিক আছে, এখানে কনস্ট্যান্ট আর ভেরিয়েবলের পার্থক্য দিয়েছে। কনস্ট্যান্ট মানে হচ্ছে ধ্রুবক। কনস্ট্যান্ট মানে কি ভাই? ধ্রুবক, যার মানটা ধ্রুব থাকবে, যার মানটা ধ্রুব থাকবে, যার মান পরিবর্তন করা যাবে না, যার মান ধ্রুব থাকবে, যার মান পরিবর্তন করানো যাবে না, সেগুলোই হচ্ছে ভাই আমাদের কনস্ট্যান্ট। ঠিক আছে, আচ্ছা এখন এখানে মানটা যে কনস্ট্যান্ট, সো এই কারণে বলে দিয়েছে যে এখানে ওকে নির্দিষ্ট মান গ্রহণ করে, নির্দিষ্ট ফিক্সড, নির্দিষ্ট ফিক্সড। আর ভ্যারিয়েবল হচ্ছে ডেটা রাখার জন্য মেমোরিতে লোকেশনের অ্যাড্রেস, একটা জায়গা তৈরি করা, একটা ঠিকানা তৈরি করা, যেটার মধ্যে ভিন্ন ভিন্ন মান আমি দিতে পারবো, ভিন্ন ভিন্ন মান, কখনো দিব 7, কখনো দিব 8, কখনো দিব 9, কখনো দিব 10, মান চেঞ্জ করতে পারবো। ঠিক আছে, কনস্ট্যান্টে কমা ব্যবহার করা যায় না, তবে প্রয়োজনে দশমিক ব্যবহার করা যায়। ভ্যারিয়েবল মান নির্ধারণ করার সময় সংখ্যার মধ্যে কমা ব্যবহার করা যাবে। প্রোগ্রাম চালানোর সময় কনস্ট্যান্টের মান পরিবর্তন হবে না, অবশ্যই এটা পরিবর্তন হবে, পরিবর্তন হবে বলে এটা ভ্যারিয়েবল। এরপর প্রোগ্রামের ধ্রুবক কম ব্যবহৃত হয়, চলক সবচেয়ে বেশি ব্যবহৃত হয়, চলক সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। যেমন দেখেন কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট যেহেতু এটা ধ্রুবক তাই ফার্স্টে বলে নিয়েছে কনস্ট্যান্ট। এরপর এটার ডেটা টাইপ হচ্ছে ইন্টিজার, আগে থেকে এখানে বলে দিয়েছে এর মান 55। এখন এই এর মান 55 ফিক্সড, কিন্তু এখানে শুধু ইন্টিজার এ দিয়েছে, আমি ব্যবহারকারী হিসেবে এর মান যা ইচ্ছা তা কম্পিউটারের মধ্যে দিতে পারবো, যা ইচ্ছা তা আমি ইনপুট আকারে দিতে পারবো এর মান। সো এই হচ্ছে কনস্ট্যান্ট আর ভেরিয়েবলের পার্থক্য। কনস্ট্যান্ট আর ভেরিয়েবলের পার্থক্য সহজ, একটা মান পরিবর্তন করা যায় না, একটা মান পরিবর্তন করা যায়। একটা হচ্ছে ভাই সহজ বাংলা, কম ব্যবহৃত বেশি ব্যবহৃত, কম ব্যবহৃত বেশি ব্যবহৃত। এর পরবর্তীতে একটাতে কমা ব্যবহার করা যাবে না, আরেকটাতে যাবে, একটাতে কমা ব্যবহার করা যাবে না, আরেকটাতে যাবে। একটা হচ্ছে নির্দিষ্ট মান ধারণ করে, নির্দিষ্ট মান ধারণ করবে, নির্দিষ্ট ফিক্সড। আরেকটার ভিতরে হচ্ছে মেমোরিতে লোকেশনের অ্যাড্রেস, কিসের অ্যাড্রেস? ডেটা রাখার জন্য মেমোরিতে লোকেশনের অ্যাড্রেস, যেই ডেটাটা পরিবর্তনশীল, যেই ডেটা পরিবর্তনশীল। ওকে, আশা করি কথা শেষ। এবারে বলছে অপারেটর কি বুঝতে হবে। আমার ধ্রুবক বোঝা হয়েছে, আমার চলক বোঝা হয়েছে, আমার ডেটা টাইপ বোঝা হয়েছে, এখন বুঝতে হবে অপারেটর, বুঝতে হবে অপারেটর। আসেন দেখি অপারেটর। প্রোগ্রামিং ভাষায়, প্রোগ্রামিং ভাষায়, প্রোগ্রামিং ভাষায় ঠিক আছে কি করতে হবে? লেখা আসতে হবে, আসছে। আচ্ছা, গাণিতিক এবং যৌক্তিক কাজ, গাণিতিক এবং হচ্ছে যৌক্তিক কাজ নিয়ন্ত্রণ করার জন্য বিভিন্ন চিহ্ন, কি ভাই? বিভিন্ন চিহ্ন ব্যবহৃত হয়, এগুলোই হচ্ছে অপারেটর। তাহলে ভাই সহজ বাংলা, অপারেটর হচ্ছে কিছু চিহ্ন, অপারেটর হচ্ছে কিছু চিহ্ন। আর আপনি বলবেন চিহ্ন তো আমি আজ জীবনে পারি, এগুলো পড়ানো কি আছে? উত্তরটা হচ্ছে ভাই সি প্রোগ্রামিং এর চিহ্নটা একটু ডিফারেন্ট, একটু ডিফারেন্ট। কিভাবে ডিফারেন্ট দেখেন, যেমন এই যে চিহ্নটা দেখতেছেন স্ল্যাশ, এটা ভাগ করার জন্য, এই যে স্টার এটা গুণ করার জন্য, এরপর যে পার্সেন্টেজ সাইন, এই পার্সেন্টেজ সাইন দিয়ে এখানে পার্সেন্টেজ বলা যাবে না, এখানে পার্সেন্টেজ বলা যাবে না, এখানে বলতে হবে এটা হচ্ছে মডিউল। কি বলতে হবে ভাই? এটাকে বলতে হবে মডিউল। এই মডিউল হচ্ছে ভাগশেষ বের করে, মডিউল কি বের করে? ভাগশেষ বের করে। এই পার্সেন্টেজ সাইন এখানে বের করবে ভাগশেষ। এরপর হচ্ছে প্লাস, প্লাস নাকি বলা যাবে না, বাইনারি প্লাস, মাইনাস, বাইনারি মাইনাস, যোগ করবে বিয়োগ করবে, যোগ করবে বিয়োগ করবে। এরপর এই যে চিহ্নগুলো দেখছেন এগুলো হচ্ছে গাণিতিক চিহ্ন, এগুলো হচ্ছে গাণিতিক চিহ্ন। সো এগুলোকে বলতেছি অ্যারিথমেটিক অপারেটর, এগুলোকে বলতেছি অ্যারিথমেটিক অপারেটর। আপনি খুব ভালো করে জানেন সি প্রোগ্রামে বিভিন্ন গাণিতিক কাজ, যেমন যোগ বিয়োগ গুণ ভাগ, গাণিতিক কাজ বলে নিছে, কিন্তু গাণিতিক কাজ সম্পন্ন করার জন্য
যেসব সিম্বল, চিহ্ন বা অপারেটর ব্যবহৃত হয় তাদেরকে বলে অ্যারিথমেটিক বা গাণিতিক অপারেটর। ঠিক আছে, সি প্রোগ্রামিং এর বিভিন্ন গাণিতিক কাজ সম্পাদন করার জন্য, সি প্রোগ্রামিং এর বিভিন্ন গাণিতিক কাজ সম্পাদন করার জন্য যে চিহ্ন ব্যবহৃত হয় সেটাই অ্যারিথমেটিক অপারেটর। এরপর হচ্ছে রিলেশনাল অপারেটর। এরপর রিলেশনাল অপারেটর, সি প্রোগ্রামিং এ দুটো অপারেন্ডের মধ্যে সম্পর্ক, যেমন ছোট ছোট বা ছোট সমান, বড় বা বড় সমান ইত্যাদি বোঝানোর জন্য যে অপারেটর ব্যবহৃত হয় তাকে বলা হয় রিলেশনাল অপারেটর। কিভাবে একটু দেখেন ভাই, এই যে এই অপারেটরটা হচ্ছে লেস দেন, উল্টা করে দিলে গ্রেটার দেন, এরপর লেস দেন অর ইকুয়াল, লেস দেন অর ইকুয়াল। কারণ আপনি বলবেন এই কি সব দেখাচ্ছে না, আউল ফাউল জিনিসপত্র। দেখেন পার্থক্যটা হচ্ছে, আগে আপনি কি করতেন, আগে ছোটবেলার গণিতে এইটা ছিল হচ্ছে আমাদের লেস দেন অর ইকুয়াল, এইটা ছিল হচ্ছে আমাদের গ্রেটার দেন অর ইকুয়াল। কিন্তু এখানে সি প্রোগ্রামিং এ কিন্তু এটা না, সি প্রোগ্রামিং এ আগে লেস দেন সাইন তারপর সমান চিহ্ন, আগে লেস দেন সাইন তারপর সমান চিহ্ন, গ্রেটার দেনে আগে গ্রেটার দেন সাইন তারপর সমান চিহ্ন। পার্থক্যটা বুঝতে হবে বলে, পার্থক্য পরিষ্কার, লেস দেন এর ইকুয়াল, গ্রেটার দেন এর ইকুয়াল, ইকুয়াল টু সমান চিহ্ন বোঝাতে দুইবার সমান চিহ্ন, সমান চিহ্ন বোঝাতে দুইবার সমান চিহ্ন দিতে হবে। এরপর নট ইকুয়াল টু, এটা হচ্ছে ভাই আমাদের, আপনারা ছোট্টবেলায় পড়ে আসছেন বিস্ময় সূচক চিহ্ন, কি চিহ্ন, বিস্ময় সূচক চিহ্ন, সে বিস্ময় সূচক চিহ্নের মতো তারপর সমান চিহ্ন হচ্ছে নট ইকুয়াল টু। নট ইকুয়াল টু দুইটা বার দিলে এটা হচ্ছে লজিক্যাল অর, দুইবার হচ্ছে এন্ড দিলে লজিক্যাল এন্ড, আর এটা হচ্ছে বিস্ময় চিহ্ন, এরপর হচ্ছে গুণ চিহ্নের জন্য স্টার, তাহলে হবে হচ্ছে লজিক্যাল নট, লজিক্যাল নট। আর এগুলো কি জন্য, এগুলো দিয়ে আবার কি করে ভাই, লজিক্যাল অর, দুটো অপারেন্ডের মধ্যে লজিক্যাল অর অপারেশনের জন্য, লজিক্যাল এন্ড অপারেশন, লজিক্যাল নট অপারেশনের জন্য। লজিক্যাল অর, লজিক্যাল এন্ড, লজিক্যাল নট আপনি যদি না বুঝেন তাহলে কষ্ট করে 3 নম্বর চ্যাপ্টারটা একটু ঘুরে আসবেন। ওকে, আচ্ছা, এর পরবর্তীতে এখন আপনি বলবেন ভাই বলছিলেন তো রিলেশনাল অপারেটর দেখাবেন, চলে গেছেন লজিক্যাল অপারেটরে। লজিক্যাল অপারেটর আবার কি জিনিস, লজিক্যাল অপারেটরটা এখানে বলে দিয়েছে সি প্রোগ্রামে লজিক্যাল অপারেশন সম্পূর্ণ করার জন্য যে অপারেটর ব্যবহৃত হয় সেটাই হচ্ছে লজিক্যাল অপারেটর। লজিক্যাল অপারেটর লজিক্যাল অপারেশন সম্পন্ন করবে এই অপারেটর গুলো। ঠিক আছে, তাহলে কয়েক রকমের অপারেটর দেখলাম। এখন অপারেটরের সাহায্যে আমরা যেটা করবো সেটা হচ্ছে এক্সপ্রেশন করবো। এক্সপ্রেশন মানে হচ্ছে কোনো কিছুর বহিঃপ্রকাশ, আর এখানে এক্সপ্রেশন বলতে বোঝায় গাণিতিক কোনো একটা সমীকরণ যদি দিয়ে দেওয়া হয়, সেই সমীকরণটাকে আমার এই সি প্রোগ্রামিং এ কিভাবে লিখবো, সেটা দেখানো হয়। আচ্ছা, তো আসেন আমরা দেখার চেষ্টা করি। তাহলে কতগুলো অপারেন্ড, অপারেটর, কনস্ট্যান্টের অর্থবোধক এবং সামঞ্জস্যপূর্ণ উপস্থাপনকে বলা হয় এক্সপ্রেশন। ঠিক আছে, যেমন উদাহরণ হিসেবে বলা যায় এভারেজ। ঠিক আছে, এভারেজ কি দেখাচ্ছে এখানে, v1 প্লাস v2 ডিভাইডেড বাই 2। ঠিক আছে, এইটা একটা এক্সপ্রেশন। এখানে এইবার হচ্ছে অপারেন্ড কোনগুলো দেখেন, এখানে এভারেজ, v1, v2, 2 এগুলো হচ্ছে অপারেন্ড, এবং এই যে যোগ চিহ্নটা দিচ্ছি, তারপরে যে স্ল্যাশ সাইনটা দিয়েছি, এই যে সমান চিহ্নটা দিয়েছি, এগুলো হচ্ছে অপারেটর। এখন কতগুলো অপারেন্ড, কনস্ট্যান্ট, অ্যারিথমেটিক অপারেটরের মধ্যে সামঞ্জস্যপূর্ণ উপস্থাপন বা সম্পর্ককে বলে অ্যারিথমেটিক বা গাণিতিক এক্সপ্রেশন। এখন এই জিনিসটা আমার সি প্রোগ্রামিং এ এ স্কোয়ারের জন্য এ গুণন এ, দুইবার এ গুণ করলে কিন্তু এ স্কোয়ার হয়ে যাচ্ছে, তাহলে গুণ চিহ্ন কিন্তু এখানে নাই, এখানে হচ্ছে আমাদেরকে এই মাল্টিপ্লিকেশন সাইনটা দিতে হবে। তারপর 2ab, আমি বুঝতে পারতেছি 2 এর সাথে a গুণ, এর সাথে b গুণ, তাহলে আবার আগের মতো 2 মাল্টিপ্লিকেশন a মাল্টিপ্লিকেশন b। আপনি বলবেন তাহলে সামেশন সাইন কেন দিয়েছেন, কারণ এইটা আমাদের হচ্ছে বাইনারি প্লাস সেম টু সেম এরকম, তাই দেয়া গেছে। তার পরবর্তীতে এখানে বি স্কোয়ার মানে কি, বি গুণন বি। ঠিক আছে, বি গুণন বি। এ এক্স স্কোয়ার, এটার মানে কি, এটার মানে হচ্ছে এ গুণন এক্স গুণন এক্স। ঠিক আছে, তো এইরকম থাকবে। যদি রুট সাইন থাকে, যদি এরকম রুট সাইন থাকে, বর্গমূল বের করতে বলে,
তাহলে হচ্ছে ভাই এরকম লিখে দিতে হবে এস কিউ আর টি, এস কিউ আর টি। এখানের ক্ষেত্রে সেম ঘটনা ঘটবে। এখানে এক্স ভাগ ওয়াই আপনি এভাবে লিখতে পারবেন না, আপনাকে স্ল্যাশ সাইন দিয়ে লিখতে হবে, স্ল্যাশ সাইন দিয়ে লিখতে হবে। √81 আপনাকে লিখতে হবে এস কিউ আর টি 81, আপনাকে এইভাবে হচ্ছে লিখতে হবে। ঠিক আছে, আপনাকে এইভাবে লিখে দিতে হবে। এর পরবর্তীতে মনে করেন হচ্ছে আবার এখানে এখানে এসটা ছোট হাতে দিবেন, তারা বড় হাতের দিলেও বড় হাতে দেখতে লাগলো আপনি বুঝবেন আমি কিছু দেখি নাই, ছোট হাতেরই দেখছি, বড় হাতে দেখি নেই, চোখে দেখি নেই। এরপর √ওভার আছে এস কিউ আর টি, এর পরবর্তী আপনি বাকিটা ইজিলি পারবেন। এখানে গুণ আকারে আছে, এখানে বিয়োগ আকারে আছে, সো বিয়োগ আকারে লিখবেন, এখানে গুণ চিহ্ন দিবেন, এখানে গুণ চিহ্ন দিবেন, বাকিটা আপনি পারবেন। এইটাকে আগে ফার্স্টে লিখে নেবেন এস কিউ আর টি, এটা কিন্তু ছোট হাতের ভাই। এর পরবর্তীতে বি গুণন বি মাইনাস 4, এখানে হচ্ছে মাল্টিপ্লিকেশন সাইন সি, এখানে স্ল্যাশ অলরেডি দেওয়াই আছে, দেওয়াই থাকবে, তারপর 2 ইনটু মাল্টিপ্লিকেশন সাইন এ। সো এইভাবেই করতে হবে, এইভাবেই করতে হবে। এর পরবর্তীতে এক্স মোড ওয়াই, এখানে মোড মানে কি, মানে হচ্ছে ভাগশেষ বের করতে হবে। ওকে ওকে, তাহলে হচ্ছে এইভাবে হচ্ছে কাজটা করতে হবে। আপনার পরীক্ষাতে এগুলো কিভাবে আসবে ভাই? ভাই এইটা অনলি ফর এমসিকিউ, অনলি ফর এমসিকিউ। আপনাকে এরকম হচ্ছে ইকুয়েশন দেওয়া থাকবে, বলা হবে সমতুল্য সি এক্সপ্রেশন কি হবে, তখন আপনাকে বের করা লাগবে, কোনো উপায় নাই ভাই। তাহলে দেখলেন এক্সপ্রেশন, কি দেখছেন ভাই? আপনি দেখছেন এক্সপ্রেশন, ভালো করে মাথার মধ্যে গাঁথেন। আপনি কি দেখেছেন? আপনি দেখেছেন এক্সপ্রেশন। এক্সপ্রেশন মানে কি?